আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকটি এখনো চলছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় বেলা ২টায় বৈঠকটি শুরু হয়। সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে আমির খসরু বৈঠকে উপস্থিত আছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠকটি দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার সহ বেশ কিছু বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে। গত বছরের ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি ফলাফল কতটা আশাব্যঞ্জক হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ সুমনা, আপনি জানেন যে বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতি এবং গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে একটি প্রক্রিয়া বর্তমানে অন্তর্বর্তী সরকার চালিয়ে যাচ্ছে, শেষ ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন যে সংস্কার কমিশনও কিন্তু গঠন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকের যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পুত্র, অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে জাতীয়তাবাদী দল বিএনপি, সেই আজকের এই বৈঠককে কেন্দ্র করে আপনারা জানেন যে দেশ এবং বিদেশ, অর্থাৎ আপনি জানেন যে লন্ডনেও কিন্তু যে প্রবাসীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি উত্তেজনা কাজ করছে এবং দেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে এই প্রক্রিয়াতে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে লন্ডনে বিভিন্ন অনেক সাক্ষাৎ হয়েছে এবং সাক্ষাতের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকালকে তিনি কিং চার্লস যে হারমোনি অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড নিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকের যে কর্মসূচি, অর্থাৎ ১৩ দিন আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু জাতি তাকে পুরো এখন কিন্তু এই বৈঠকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যদি বলতে লন্ডনের যে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা আর বাংলাদেশের সময় দুপুর ২টায় কিন্তু এই বৈঠক শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত কিন্তু এই বৈঠকটি চলবে। আসলে এই বৈঠকে আমরা জানি যে গতকালকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিন্তু একটি বিষয় কিন্তু আগেই বলেছেন যে নির্বাচন সহ বিভিন্ন যে ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এর মধ্যে নির্বাচন, আপনি জানেন যে এর মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কিন্তু একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়েছে, অর্থাৎ এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচন দেওয়ার যে প্রক্রিয়া এর মধ্যে কিন্তু শুরু করেছে এবং সেই এপ্রিল আপনি জানেন যে জাতীয়তাবাদী দল থেকে যে দলসহ যে সমমনা দল রয়েছে তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে কিন্তু যে জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা বারবার দাবি করে আসছে। তবে সেই প্রক্রিয়া থেকে একটু বেরিয়ে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন দেওয়া যায় কিনা এই বিষয়টি আলোচনা হবে। এছাড়া আপনি জানেন যে বিচার এবং সংস্কার ইস্যু সহ জুলাই সনদ থেকে শুরু করে সব ধরনের, এছাড়া আপনি জানেন যে কিছুদিন আগে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশাক আহমেদ যে শপথ পড়ানো, বিভিন্ন বিষয় কিন্তু আসলে এই আলোচনার মধ্যে, যে আপনি জানেন যে একজন হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরেকজন হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন, অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে বড় রাজনৈতিক দল রয়েছে সেই দলের প্রধানের আজকের যে বৈঠক, এই বৈঠক কিন্তু এরই মধ্যে কিন্তু চলছে এবং বৈঠকের পর আমরা যেটা জানিয়েছে যে এর মধ্যে বৈঠক উপস্থিত রয়েছে বিএনপি চেয়ারপারসনের যে অ্যাডভাইজারি, ফরেন অ্যাডভাইজারির যে সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি একাধারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এছাড়া রয়েছে যে বিএনপির যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ আমরা যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বৈঠকের পর আসলে কি বিষয় সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তের পরপ্রেক্ষিতে কিন্তু আসলে আমরা জানতে পারবো, একটি ব্রিফিং হবে, ব্রিফিংয়ের পরবর্তী বৈঠকের সব দিক থেকে আসলে আমরা জানতে পারবো। হ্যাঁ সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকের যেই ভবিষ্যৎ যে রাজনৈতিক যে গণতন্ত্রের পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে যে আলোচনার হবে আজকে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের যে বৈঠক, তার সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।
ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি নিহত হন। এছাড়া ইরানের জ্যেষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। হামলার পরপরই তেহরানে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়। ইসরায়েল এই হামলার নাম দিয়েছে রাইজিং লায়ন। ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেল আবিবে এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য। তবে এরই মধ্যে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ার যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সে বিষয়ে সতর্ক করেন তিনি। এছাড়া ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলের হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করা। তবে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বা তারা বিষয়টি জানে না, এমনটি নয়। ইরানে চালানো ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আলী আশরাফ। ইরানের যেই পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র বা ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্টার আছে, যেগুলো অনেকটা ডিপলি আন্ডারগ্রাউন্ড থাকে, অনেক সময় আমরা জানি, সেই কেন্দ্রগুলোতে হামলা করে সেগুলোতে আপনার ব্যাপক ক্ষতি করা এবং ইরান যেন আপনার পরমাণু বা ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেখান থেকে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছাতে না পারে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই ফরেন পলিসি সম্পর্ক, সেটাকে বলা একটা স্পেশাল রিলেশনশিপ। মানে এই দুইটা দেশ তার সামরিক এবং তার গোয়েন্দা কার্যক্রমগুলো সম্পর্কে ব্যাপক রকমের তথ্য আদান প্রদান করে থাকে। কাজেই এই হামলা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই জানতো না, এটা বিশ্বাস করা যায় না। যেহেতু এটা একটা সর্বাত্মক যুদ্ধ ছিল না ইসরায়েলের পক্ষে, আমার মনে হয় না ইরান সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে। খুব সম্ভবত সেও কিছু রিটালিয়েটরি স্ট্রাইক বা প্রতিশোধমূলক আক্রমণ করবে ইসরায়েলের কিছু স্থাপনায়, এবং যদি তাই হয় তাহলে হয়তো আমরা এই যুদ্ধটার এসকেলেশন বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখি না সেই অর্থে। এবং মধ্যপ্রাচ্যের একটা ব্যাপক যুদ্ধ, যেখানে ইরান ভার্সাস ইসরায়েল, আবার ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের পক্ষে আরো কিছু দেশ, এরকম জড়িত হওয়ার সম্ভাবনা দেখি না। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাউজানের নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি জানান, আটক পারভেজ ও সাকিব অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। এবারে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়াকে ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী দল চালানোর কথা জানান তিনি। সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিসিবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিরাজ। ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএলে খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে, এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে। যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওইরকম হয়নি,
সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। এই ছিল ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার আরও নানা খবর পেতে যুক্ত থাকুন ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের সাথে। ধন্যবাদ সবাই।